This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. পঞ্চম দফার ভোট হয়ে গেল গোটা দেশে, আর রাজ্যের 7টি গুরুত্বপূর্ণ কেন্দ্রে ছিল ভোট গ্রহণ। একাধিক হেভিওয়েট প্রার্থীর ভোট হলো আজ। শতাধিক কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে ভোট হলো। তারপরও সেই রক্তপাতের অভিযোগ, সেই প্রবল সংঘর্ষ, মারধর, প্রবল অশান্তির ছবি দেখা গেল একাধিক জায়গায়। টিটাগড় থেকে আমডাঙ্গা থেকে স্বরূপনগর থেকে ধনেখালি, সর্বত্র দেখা গেল সেই ছবি। হেভিওয়েট প্রার্থীরা সকাল থেকে রীতিমতো রণংদেহে মেজাজে নেমে পড়লেন ময়দানে। কেমন হলো আজকের ভোট, কেমন কাটলো ভোট পঞ্চমী, আজ এই নিয়ে ভোট আলাপে আমরা আলোচনা করব। আমি তন্নিষ্ঠা, আমার সঙ্গে রয়েছে অবন্তিকা, আমার সঙ্গে রয়েছে শর্মিষ্ঠা। অবন্তিকা, আজকে ছিল 7টি লোকসভা কেন্দ্রে ভোট। বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, ওদিকে শ্রীরামপুর, হুগলি, আরামবাগ। 7টি কেন্দ্র, 7টি খুব গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং একাধিক গুরুত্বপূর্ণ প্রার্থীর ভোট ছিল আজ। অর্জুন সিং ছিলেন, লকেট চট্টোপাধ্যায় ছিলেন, রচনা বন্দ্যোপাধ্যায় ছিলেন। আমরা যদি প্রথমেই এই হুগলি কেন্দ্রটার দিকে নজর দিই, কারণ এবার বোধহয় ভোটের শুরু থেকেই হুগলি কেন্দ্রটার দিকে রাজনৈতিক মহলের একটা বিশেষ নজর ছিল। কারণ একজন অভিনেত্রী, আর একজন অভিনেত্রী তো বটেই, বিদায়ী সাংসদ এবং পোড় খাওয়া রাজনীতিবিদ বলা যায়। সেখানে হুগলিতে আজকে সকাল থেকে কিন্তু রণংদেহে মেজাজে দেখা গেল লকেট চট্টোপাধ্যায়কে। হ্যাঁ, একদম। আজকে কিন্তু সকাল থেকে একদম রণংদেহে মেজাজে লকেট ছিলেন। তার আগে একটা বিষয় তো আমরা সকলেই জানি যে লকেট চট্টোপাধ্যায়ের নাম যবে থেকে বিজেপি ঘোষণা করেছেন, ঠিক তার পরের দিন থেকেই কিন্তু প্রচারে কিন্তু তিনি ছিলেন। বিভিন্ন সময় বিভিন্নভাবে তাকে প্রচারে দেখা গিয়েছে। বিরোধী দলকে তিনি আক্রমণ শানিয়েছেন এবং তার অপোজিটে যে রচনা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হয়েছেন সেই ব্যাপারটাকে কিন্তু উনি একদম কিছু মনেই করছেন না। তিনি কিন্তু তার জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। লকেট মনে করেছিলেন একদম অভিনেত্রী এবং অভিনয়টাই করেছেন, ওনার ভোটে কিছু করার নেই। এবারে সেখানে দাঁড়িয়ে আজকে যখন তার কেন্দ্রে ভোট, সেখানে কিন্তু আমরা সকালবেলায় দেখেছি যে লকেট চট্টোপাধ্যায় নিজের সকাল সকাল একদম ভোট দিয়ে দিয়েছেন। ভোট দেওয়ার পরে সাংবাদিকদের তিনি মুখোমুখি হয়েছেন এবং যেটা প্রথমেই একদম ভোটের শুরুতেই তাকে আমরা কিন্তু অভিযোগ করতে দেখতে পেলাম যে তিনি বলছেন যে আইপ্যাকের নাকি 20 জন লোক তারা নাকি এলাকায় ঢুকছে এবং এলাকা শুধু ঢুকছে না, আরও বিস্ফোরক অভিযোগ যে তাদের কাছে নাকি ভর্তি ভর্তি টাকার ব্যাগ এবং এই টাকার বিনিময়ে তারা নাকি ভোট করাচ্ছেন। এরকম একটা গুরুতর অভিযোগ তো তিনি সকালবেলা করেছেন। একটু যখন আমরা দেখলাম যে বেলা বেড়েছে, ব্যাস তারপরেই ধনিয়াখালীর বিভিন্ন কেন্দ্রে কিন্তু উত্তেজনার খবর আমরা ছিল ধনেখালী। এবং সেখানে আমরা প্রথমেই যদি দেখি এই ধনিয়াখালীর 10 ঘড়া বালিকা বিদ্যালয়, সেখানে কিন্তু গিয়ে লকেট অভিযোগ করছেন যে তিনি ভুয়ো ভোটারকে আমরা দেখতে পেলাম তিনি ভুয়ো ভোটারকে ধরেছেন এবং তিনি বলছেন, তাকে দেখা গেল আঙুল উঁচিয়ে কিন্তু তিনি পুলিশকে বলছেন আপনারা বেরিয়ে যান এখান থেকে। এবং এটাও তাকে বলতে শোনা যাচ্ছে যে তৃণমূলকে যেমন চোর বলে তিনি দুষছেন এবং সেই তৃণমূলকে কিন্তু তিনি বলছেন যে যেই ব্যক্তির বিরুদ্ধে তার অভিযোগ উঠছে, বলছেন ইনি তো ভোট লুট করতে এসছেন, এর কাছে কোনো ভোটার আইডি কার্ড নেই, তাহলে ইনি ভেতরে প্রবেশ করলেন কিভাবে। একদম আমরা সেই ছবি কিন্তু আজকে সংবাদ মাধ্যমে দেখেছি যে সংবাদ মাধ্যমের সামনে রীতিমতো লকেট চট্টোপাধ্যায় চিৎকার করছেন। এবার সব থেকে আশ্চর্যের বিষয়, আরেকটু যখন বেলা গড়ালো আমরা কি দেখলাম, আমরা দেখতে পেলাম ধনিয়াখালীর আরো একটি কেন্দ্রে তাকে ঘিরে কিন্তু তৃণমূল বিধায়ক অসীমা পাত্র বিক্ষোভে ফেটে পড়লেন। তার সঙ্গে আরো তৃণমূলের আরো মহিলা কর্মী সমর্থকরা ছিলেন। তাদের প্রত্যেকের একটাই অভিযোগ, লকেট চট্টোপাধ্যায়কে দেখতে পেয়ে তারা শুরু করে দিলেন ডাকাত ডাকাত স্লোগান তুললেন, বারবার বলতে থাকলেন ডাকাত ডাকাত, লকেট চট্টোপাধ্যায় ডাকাত। কিন্তু এইটা কিন্তু একটা বিষয়, পাল্টা লকেটও হাত উঁচিয়ে বলতে থাকছিলেন অসীমা পাত্র চোর। কিন্তু হঠাৎ করে তৃণমূলের এই অসীমা পাত্র কেন এই কথাটা বলছেন, অভিযোগ উঠছে, এর জন্য কিন্তু আমাদের একটু দেখে নিতে হবে পেছনের আগের লোকসভা ভোটের অর্থাৎ 2019 সালে এই কেন্দ্র থেকেই কিন্তু অভিযোগ উঠছিল যে লকেট চট্টোপাধ্যায় নাকি ইভিএম মেশিন ভাঙচুর করেছেন। এটা আমরা বলছি না, এটা অভিযোগ উঠেছিল। এবারে আজকে তৃণমূল কিন্তু সেই রেশটা টেনেই বলছে যে এই কেন্দ্রে
এখানে আমরা তো শান্তিপূর্ণভাবেই ভোট চলছিল, তাহলে উনি হঠাৎ করে এখানে এলেন কেন? এবারে লকেট চট্টোপাধ্যায় এটা আমাদের মাথায় রাখতে হবে, উনি প্রার্থী, উনি কিন্তু ভোট কেন্দ্রে যেতেই পারেন। উনি গিয়েছেন, ভোট গ্রহণ কিরমভাবে চলছে, কি শান্তিপূর্ণ চলছে, কি বিশৃঙ্খল পরিস্থিতি, বিশৃঙ্খলা চলছে, পরিদর্শন করছেন, কিন্তু তিনি যখন গেলেন সেখানে গিয়ে দেখলাম আমরা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়ে গেল। সেখানে হঠাৎ করে তাকে ডাকাত ডাকাত স্লোগান, কিন্তু ছেড়ে দেওয়ার তো পাত্রী নন লকেটও পাল্টা চোর চোর স্লোগান শুরু করলেন। এবার সব থেকে আরো মানে উল্লেখযোগ্য, আমরা যেটা আলোচনা না করলে মানে এটা বলাই একদম বলতেই হবে, যে এই গোটা বিষয়টা তিনি কিন্তু শুভেন্দু অধিকারী মানে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখিয়েছেন, এবং তিনি ভিডিও কলে দেখিয়েছেন যে ঠিক কি পরিস্থিতি এখানে কিন্তু ঘটছে, এবং বিরোধী দলনেতা গোটা বিষয়টা আজকে কিন্তু দেখেছেন। ফলে নির্বাচন কমিশনেও কিন্তু লকেট চট্টোপাধ্যায় অভিযোগ জানিয়েছেন। ফলে এই নিয়ে পরবর্তীতে আদৌ কিছু জল গড়ায় কিনা বাদানুবাদ বা সেই পরিস্থিতি তৈরি হয়েছে এবং লকেট এবং অসীমা পাত্রের মধ্যে, এবং বারবার যে অভিযোগটা উঠেছে যে অনেক মানে ভোট প্রচারের সময় আমরা দেখেছি যে অভিযোগ উঠেছে যে লকেট গত 5 বছরে আসেনি, এবং অসীমা পাত্রের মুখেও কিন্তু আজকে ওই কথাটা শোনা গেল যে উনি এতদিন আসেননি, আজকে হঠাৎ এলেন কেন, এই কথাটা বারবার বলেছেন। এবং আজকে ভোটের দিনেও কিন্তু লকেটকে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে, এর আগেও পড়তে হলো, আজকেও এটা বিক্ষোভে পড়তে হলো। ফলে ধনেখালির পর ওই কেন্দ্রেরই চন্দননগর কেন্দ্র মানে চন্দননগর এলাকাটা কিন্তু উত্তপ্ত হয়ে উঠলো একটু বেলার দিকে, একটু বিকেলের দিকে। একদমই তাই। ভোট শুরু হওয়ার পর বেলার দিকে কিন্তু চন্দননগর উত্তপ্ত হয়ে, এবং সেখানে দেখা যায় যে মহিলারা রীতিমতো জুতো হাতে বিক্ষোভ দেখাচ্ছে লকেট চট্টোপাধ্যায়, একটু বিকেলের দিকে বেলা গড়াতেই ব্যাপারটাকে আর কি ধরা একদম দেখা গেল। কিন্তু লকেট চট্টোপাধ্যায়ের কথা তো আমরা বললাম, কিন্তু এই কেন্দ্রে প্রথমেই বললাম যে এই কেন্দ্রের দুজন খুব গুরুত্বপূর্ণ প্রার্থী, একজন স্টার ক্যান্ডিডেট রচনা বন্দ্যোপাধ্যায়কে যবে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম প্রার্থী হিসেবে ঘোষণা করলেন তবে থেকে কিন্তু তিনি একদম শিরোনামে, তিনি খবরে একদম। সেখানে আজকে ভোটের দিন ভোট প্রচারে তো তিনি অনেক কথা বললেন, চিমনিতে ধোঁয়া দেখা গেল, কোথায় বিভিন্ন কারখানা হয়েছে, কারখানার ধোঁয়া তিনি দেখতে পেয়েছেন, কোথায় কোন জমিতে ভালো ঘাস হওয়ার জন্য ভালো গরু ভালো দুধ দিচ্ছে, এই সমস্ত বর্ণনা দিলেন, কিন্তু ভোটের দিন তিনি কোথায়? একদম সেটাই। মানে রচনা এবং লকেট যখন অভিনয় জগতে ছিলেন তখনও কিন্তু অনেক সিনেমাতে আমরা দেখিয়েছি বৌদি আর ননদের অভিনয় করেছে। আজকের দিনটাই আমরা যদি দেখি যে ননদ যতটা দাপটের সঙ্গে মার্কেটে রয়েছে, আমরা কিন্তু বৌদিকে সেই দেখা গেল ভূমিকায় দেখতে পেলাম না। এই কথাটা বলতেই হয় যে রচনা যখন প্রচারে যাচ্ছিলেন কারখানায় ধোয়া দেখে দাঁড়িয়ে গেলেন, রিলস বানালেন, যেটা নিয়ে অনেক মিমও হয়েছিল, তিনি চর্চায় এসেছিলেন। তিনি বরাবর নির্বাচনী প্রচারে কিন্তু প্রচারের আলোয় ছিলেন। তিনি যেটা তনিষ্ঠা বললো যে দুধ ভালো গরু কোথাকার ঘাস খেয়েছে সেজন্য সেই দুধ দিয়ে দই হচ্ছে, সেই সব কিছুই, তারপর মাটিতে বসে খাওয়া, হ্যাঁ সবকিছু করেছেন প্রচারে। একদম ঘুগনি খাওয়া ঘুগনি রান্না করে মারাত্মক কথা বললেন। হ্যাঁ সেই হাসি দেখার জন্য তো তাকে বেরোতে হবে। আমরা কিন্তু সেইভাবে তাকে কোনো বুথে বা দাঁড়িয়ে সেইভাবে মানে ভোট শুরুর প্রথম কয়েক ঘন্টায় তো অন্তত তাকে দেখা যায়নি, তিনি অন্তত সেই প্রচারের আলোয় ছিলেন না। একদম শেষের দিকে হয়তো কিছু কিছু টুকরো জায়গায় তিনি বুথে ঘুরেছেন। চুচুড়াতে একটা জায়গায় ইভিএম খারাপ হয়ে গেছে, শেষের দিকে একটা ক্যাওয়াস হয়েছিল, সেখানে তাকে আবার কিছুটা সক্রিয় ভূমিকায় দেখা যায়। তিনি ওই একদম বেলার দিকে 3টের পরে 3:30 4টে নাগাদ ইভিএম খারাপ হয়ে গেছিল, অভিযোগ পান, তিনি সেখানে যান, সেখানে বিধায়কও ছিলেন, তো ডিএম এর সঙ্গে কথা বলে উনি পরিস্থিতিটা ঠিক করেন। কিন্তু লকেট যেভাবে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ঝামেলা করা, গলা উঁচিয়ে চিৎকার করে তৃণমূলের বিরুদ্ধে কথা বলা, ময়দানে নেমে ভোট পরিচালনা করার ভূমিকায় কিন্তু আমরা লকেটকে সেই অর্থে রচনাকে একদমই রচনাকে আমরা দেখতে পাই। এটা কি পার্থক্য তৈরি করে দেয় কোথাও দুধে রাজনীতিবিদের সঙ্গে? একদমই, কারণ এটা রচনা এই ক্ষেত্রে প্রথম থেকেই স্বীকার করেছিলেন যে লকেট আমার থেকে এই ফিল্ডে অনেক বেশি অভিজ্ঞ।
রচনা নিজেই কিন্তু স্বীকার করে নিয়েছিলেন যে আমি রাজনীতিটা বুঝি না, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বলে আমি প্রার্থী হয়েছি। তাহলে কি রাজনীতিটা বোঝেন না বলেই হয়তো মানে অসীমা পাত্র তার হয়ে গলা উঁচিয়ে প্রার্থীর সঙ্গে যাচ্ছেন, মানে প্রার্থীর সঙ্গে প্রার্থীর তর্জা হচ্ছে না, প্রার্থীর সঙ্গে স্থানীয় নেতা। আমরা সেটাই আজকে দেখলাম যে বৌদি ননদের যে কেমিস্ট্রি হয়ে থাকে জেনারেলি বাংলা সিনেমায়, আমরা কিন্তু সেটা আজকের দিনে দাঁড়িয়ে দেখতে পেলাম। লকেট রচনাকে আর মুখোমুখি এক ফ্রেমে দেখা যায়। আচ্ছা শর্মিষ্ঠা দি, আজকে লকেটের কথা হলো, রচনার কথা হলো, আরেকজন হেভিওয়েট প্রার্থী যার কেন্দ্রে ভোট ছিল আজ, তিনি অর্জুন সিং। মানে তৃণমূল থেকে বিজেপি থেকে আবার তৃণমূল, আবার বিজেপিতে যাওয়া একজন প্রার্থী, তার কেন্দ্রে ছিল আজকে ভোট এবং তার প্রতিপক্ষ রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক। তাকে আজকে কি ভূমিকায় দেখা গেল? মানে তিনি তো প্রত্যেকবারই ভোটে সকাল থেকে ময়দানে দেখা যায়। একদমই, মানে অর্জুন সিং এর কাছে এটা কিন্তু একটা ভীষণ বড় চ্যালেঞ্জ, একটা প্রেস্টিজের চ্যালেঞ্জ। কিন্তু একটা বিষয় আজকে যেটা সকালেই আমাদের সবাইকে ভীষণভাবে অবাক করেছে যে অর্জুন সিংকে শুনতে হয়েছে গো ব্যাক স্লোগান। অর্জুন সিংকে দাঁড়িয়ে সামান্য একজন যুবক যার সে অর্থে কোনো রাজনৈতিক বড় কোট আনকোট পদ নেই, পরিচয় নেই, সে দাঁড়িয়ে শাসাচ্ছে যে কে তুই, আমি তোকে দেখে নেব। এইটাই আমরা দেখাবো যে কিভাবে একজন যুবক, একজন মানে তার মুখ চেনা নয়, তার নাম সেভাবে জানা নয়, তিনি কিভাবে নিজের নাম পরিচয় দিয়ে বলছে। তার ব্যাখ্যাটা আমি কিছুটা গল্পটা বললে তাহলে বোঝা যাবে যে ঘটনাটা এরকম হয়েছে যে অর্জুন সিং এর কাছে অভিযোগ এসেছেন, একজন মহিলা ভোট দিতে যাচ্ছিলেন, তাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। অভিযোগ পেয়ে যেরকম হয় প্রার্থী ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করছিলেন, তিনি যাচ্ছিলেন, সেই মোমেন্টে কয়েকজন আরও অন্যান্য মহিলা তারা রাস্তায় ছিলেন, তাদেরকে অর্জুন সিং বাধার মুখে পড়েন, গো ব্যাক স্লোগান শুনতে হয়। এই সবের মধ্যেই এমন একটা সিন তৈরি হয় যেটা সংবাদ মাধ্যমের ক্যামেরাতে রয়েছে, যে একটা রাস্তার মাঝখানে অর্জুন সিং এর নিরাপত্তা রক্ষীরা রয়েছে, এপাশে অর্জুন সিং, ওপাশে সেই ছেলে যাকে বলছে ও তো একজন ক্রিমিনাল, রিনাউন্ড ক্রিমিনাল। এই কথাটা শোনা মাত্র অর্জুন সিং এই কথাটা বলছেন, এবং তখনও কিন্তু সেই তপ্ত পরিস্থিতিতে অর্জুন সিংকে দেখা যায়নি। কিন্তু এই যুবক যেভাবে তেড়ে ফুড়ে আসলেন, রীতিমতো তাকে মারতেই আসছিলেন। মানে এই ভিডিওতে সেই ছবি দেখা যাচ্ছে যে কে তুই, আমার নাম বনি, আমি তোকে দেখে নেব, তুই অর্জুন সিংকে বলছেন। অর্জুন সিংকে বলছেন, যে এটা কয়েক বছর আগে পর্যন্ত আমরা দেখেছি যে অর্জুন সিং এর কি দাপট, মানে অর্জুন সিং এর দীর্ঘদিনের বিধায়ক, সাংসদ, শুধু তাই নয়, মানে শুধু বিধায়ক সাংসদটুকুই তার পরিচয় নয়, মানে একদমই তার যে সাংগঠনিক দক্ষতা, যে সাংগঠনিক ক্ষমতা, তার এক ডাকে হাজার লোক চলে আসবে সেই রকম ক্ষমতা রাখা একজনই, তাকে এই কথাটা শুনতে হয়েছে। এটা কিন্তু যথেষ্ট, মানে যথেষ্ট তার কাছে একটা সারাদিনের ভোট চিত্রে এই ঘটনাটা, এই বনি কোট বনি কিন্তু খুব নজর কেড়েছে সকাল থেকে, এবং তার যা বডি ল্যাঙ্গুয়েজ ছিল সেক্ষেত্রে এটা সত্যি অর্জুন সিং যথেষ্ট সেখানে মাথা ঠান্ডা রেখে পরিচয় দিয়েছেন, এবং তিনি ব্যাপারটা নির্বাচন কমিশনকে জানিয়েছেন। এটা ব্যারাকপুর পার্ট 1 এর একটা খবর। ব্যারাকপুর পার্ট 2 তে আবার দেখা যাচ্ছে ব্যারাকপুর টিটাগড়েই তত্ত্ব থেকেছে তো সারাক্ষণ পরিস্থিতি, সেখানে অর্জুন সিংকে আবার দেখা গেছে কিন্তু গো ব্যাক স্লোগান। এবং সেক্ষেত্রে এটাই মনে করা হচ্ছে যে একদম ভোটের আগে টিকিট না পেয়ে হঠাৎ করে ক্ষোভ উগড়ে দিয়ে আবার তার চলে যাওয়াটা, তার রাজনৈতিক অবস্থান নিয়ে এই কর্মীদের মধ্যে পার্থ ভৌমিককে কিন্তু সেই অর্থে ময়দানে দেখা গেল না। এবার সেটা এখানে মানে পার্থ ভৌমিক অর্জুন সিং এর একসময়ের পুরনো সহকর্মী তো বটেই, একই দলে থেকে তারা কাজ করেছেন একসময়, এবং এখন আমরা সাম্প্রতিককালে যেটা দেখেছি যে তৃণমূলের একজন প্রথম সারির নেতাদের তালিকায় উঠে আসছেন পার্থ ভৌমিক, বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব তাকে দেওয়া হচ্ছে, গুরুত্বপূর্ণ কাজে তিনি যাচ্ছেন, সেরকম একজন নেতা। তিনি অন্তরালে থেকে জল মেপেছেন কিনা সেটা এবার একটা দেখার বিষয় রয়েছে, যেখানে এক একজনের তো রণনীতি আলাদা। অর্জুন সিং ময়দানে নেমে, ফিল্ডে নেমে লড়াই করা একজন মানুষ, এটা আমরা আগের গত ভোটগুলোতেও দেখেছি। সেখানে অর্জুন সিংকে দাপিয়ে বেড়াতে দেখেছি, এখানে খানিকটা আমরা অর্জুন সিংকে দেখলাম যে অর্জুন সিংকে দেখে সিংকেও বিক্ষোভ দেখানো হচ্ছে, যেটা আমরা বেলার দিকে দেখছিলাম যে টিটাগড়ে কিন্তু মানে বেশ ঝামেলা হয়েছে, কেন্দ্রীয় বাহিনী পুলিশ গিয়ে মানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছেন। ব্যাপারটা হচ্ছে যে ব্যারাকপুর, টিটাগড়, খড়দা, এই সব জায়গাগুলো মানে অশান্তি, আর এই জায়গাগুলো সমার্থক শব্দ, মানে বাংলায় ভোট হবে, এখানে অশান্তি হবে না। বাংলার মানুষ বা আমাদের জনগণ বোধহয় এইটা কখনো সাম্প্রতিককালে এটা দেখতে খুব একটা অভ্যস্ত নয়। আজকে যেমন কৌস্তব বাগচি ওই ব্যারাকপুর কেন্দ্রে টিটাগড়ে গিয়ে তাকে কিন্তু ঝামেলার মুখে পড়তে হয়েছে, এবং সেটা সব থেকে উল্লেখযোগ্য বিষয় যে
কৌস্তব বাগচি দীর্ঘদিন কংগ্রেস করেছেন, সম্প্রতি তিনি আর কি দল বদল করেছেন, করে বিজেপিতে যোগদান করেছেন। সেই কৌস্তব বাগচিকে কিন্তু টিটাগড়ে গিয়ে বিক্ষোভের মুখে, সেটা একটু ভয়ঙ্কর ব্যাপার, গাড়ি ভাঙচুর করে করা হয়েছে, ছবিটা দেখলে বোঝা যাবে একদম গাড়ির পিছনের কাঁচ পুরো ভেঙে চুরে একাকার পুরো ভেঙে গেছেন। এবং কৌস্তব বাগচি অভিযোগ করছেন যে সেখানে আর কি ভোট দিতে দেওয়া হচ্ছিল না, সেই খবর, হ্যাঁ, এবং সেই খবর শুনেই তিনি ঘটনাস্থলে এসেছেন এবং দেখতে যাওয়ার পরে তাকে ঘিরে বিক্ষোভ, এবং বিক্ষোভ শুরু হওয়ার পরেই কিন্তু আমরা দেখলাম এরকম ভাবে গাড়ি ভাঙচুর হয়েছে। মানে কার্যত আজকে কিন্তু ব্যারাকপুর এই শিরোনামে থেকেছে এবং এটা মানে এক্সপেক্টেড ছিল যে হবে ব্যারাকপুর একটা উত্তপ্ত জায়গা, এবং সেখানে সেইভাবে বাহিনীও দেওয়া হয়েছিল, কেন্দ্রীয় বাহিনীও ছিল, কিন্তু সেই কেন্দ্রীয় বাহিনী পুলিশ সবার সামনেই এইসব চললো না। এখানেই তো অর্জুন সিং অভিযোগও করছিলেন যে একদম ক্যামেরাতেই অভিযোগ করছেন যে কিউআরটি টিমকে কিন্তু সেইভাবে দেখা যায়নি, যে যেখানে অভিযোগ আসছে সেখানে টিম আসছে সেরকম নয়। দীর্ঘক্ষণ পরে অর্জুন সিং এর পরিস্থিতিতে সামলাতে কিন্তু দীর্ঘক্ষণ পর সেখানে বাহিনী পুলিশ পৌঁছেছে। মানে এই ব্যাপারটা বারবার শোনা যাচ্ছে যে বুথে হয়তো কেন্দ্রীয় বাহিনী আছে, কিন্তু বুথের বাইরে যে বিপুল অশান্তি চলছে, গন্ডগোল চলছে, সেখানে কিন্তু সব জায়গায় কেন্দ্রীয় বাহিনী নেই। তবে এতক্ষণ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করলাম, সেখানে কিন্তু বারবার করে তৃণমূল প্রার্থী, বিজেপি প্রার্থী, তৃণমূল প্রার্থী, বিজেপি প্রার্থীর কথা বলছি। এবং বাংলার যে রাজনৈতিক পরিস্থিতি, তাতে তৃণমূল আর বিজেপি মোটামুটিভাবে রাজনৈতিক বিশ্লেষকদের আলোচনায় থাকেন। সিপিএম ভোট ময়দানে নাকি সিপিএমকে দেখাই যাচ্ছে না, এরকমটা অনেকে অভিযোগ করে থাকেন। সেখানে আজকে দীপশিতা ধর, যিনি শুধুমাত্র সিপিএম প্রার্থী নয়, তিনি একজন তরুণ মুখ, ভোট রাজনীতিতে একেবারে নতুন, এই নিয়ে দ্বিতীয়বার তিনি ভোটে লড়ছেন, এবং কার বিরুদ্ধে লড়ছেন? কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, এবং দাপিয়ে কিন্তু তিনি প্রচার করেছেন, এটা বলাই যাবে। এবং মানে নাম ঘোষণার পর থেকে কিন্তু দীপশিতা সংবাদ মাধ্যমের একেবারে নজর কেড়েছে। সংবাদ শিরোনামে বারংবার দীপশিতা, ভোটের দিনও কিন্তু রণংদেহী দেখা গেল, হ্যাঁ, সেটা আমরা কিন্তু বলতেই পারি। এখানে একটা বলাই চলে, মুর্শিদাবাদে যেদিন ভোট গ্রহণ হয়েছে, আমরা কিন্তু সেদিন সকালবেলা থেকে দেখতে পেয়েছিলাম মোহাম্মদ সেলিমকে, একদম সকাল থেকে কিন্তু তিনি ভুয়ো ভোটার ধরছেন, কখনো তাকে ঘিরে স্লোগান দেওয়া হচ্ছে, কিন্তু তিনি ভোটের মানে সেই দিনকে কিন্তু তিনি দাপিয়ে আর কি তিনি মানে রণংদেহী মেজাজে বিভিন্ন ঘুরে বেরিয়েছেন। একই বিষয় কিন্তু আমরা দেখতে পেলাম আজকে দীপশিতাকে, সকালবেলা নিজের ভোট কেন্দ্রে ভোট তিনি দিয়েছেন। তারপর থেকেই দীপশিতা কিন্তু একদম সকালবেলায় যখন ভোট দিয়েছেন, দেওয়ার পর থেকেই তিনি কিন্তু আশঙ্কা করেছিলেন যে সেখানে সিপিএম এর এজেন্টদের কিন্তু বিভিন্ন হয়তো বুথে বসতে দেওয়া হবে না। এবং দীপশিতার আশঙ্কায় কিন্তু আমরা দেখলাম যে বেলা গড়াতে সেটা ঠিক হলো। মানে বিভিন্ন জায়গা থেকে, অন্ততপক্ষে দুটো কেন্দ্র থেকে তো আমরা জানতেই পারছি যে সিপিএম এর এজেন্টকে বুথে বসতে দেওয়া হয়নি, চুলের মুঠি ধরে তাকে বার করে আনা হয়েছে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এই অভিযোগ, এবং মারধর করে তার রীতিমতো জামা ছিঁড়ে দেওয়া হয়েছে। দীপশিতা যখনই খবর পেয়েছেন, দীপশিতা কিন্তু সেখানে পৌঁছেছেন, একদম মানে ছুটে গিয়েছেন। হ্যাঁ, আমরা দেখেছি দীপশিতা একেবারে সোজা ঢুকে পৌঁছে যাচ্ছেন এবং সেখানে গেছেন। এবং সব থেকে মানে সেকেন্ড টাইম, অর্থাৎ দ্বিতীয়বার যখন আর কি অভিযোগ উঠলো, সেটা প্রথমবার অভিযোগ উঠেছিল মুন্সিডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় থেকে, সেখানে চুলের মুঠি ধরে পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। বেলা গড়াতে সেই একই অভিযোগ উঠলো কোথা থেকে? ডোমজুর থেকে। ডোমজুরে দীপশিতার কাছে অভিযোগ এলো যে সেখানে নাকি মারধর করে জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে সিপিএম এর পোলিং এজেন্টকে। তিনি আর ভয়ে বুথের ভেতর ঢুকতে পারছেন না। দীপশিতা সেখানে গেলেন, দীপশিতা সেখানে যাওয়ার পরে সেই পোলিং এজেন্টকে আবার তিনি বুথে বসানোর চেষ্টা করলেন, এবং বুথে যখন তাকে নিয়ে আসা হচ্ছে সেই সময় দেখা গেল প্রায় 200-250 লোক, অভিযোগ উঠলো তারা হয়তো তৃণমূলের কর্মী সমর্থক, তারা দীপশিতাকে দেখতে পাওয়া মাত্রই জয় বাংলা, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ এরকম স্লোগান দিতে শুরু করলেন। এবং মানে কার্যত বচসা তৈরি হয় দীপশিতার সাথে। কেন তিনি বুথে সেই পোলিং এজেন্টকে বসাচ্ছেন সেই নিয়ে কিন্তু একটা আর কি
ঝামেলা আমরা সেই আজকে কিন্তু দেখতে পেয়েছি, মানে সকাল থেকে আর কি দীপশিতা কিন্তু দীপশিতার কথা সত্যি মানে আজকে পঞ্চম দফায় দীপশিতার কথা উল্লেখ করতে হয়, কারণ এতজন হেভিওয়েট প্রার্থী, একাধিক বিদায়ী সাংসদের ভোট হচ্ছে আজকে শান্তনু ঠাকুরের ভোট হচ্ছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়ের মতো বিদায়ী সাংসদদের ভোট হচ্ছে, সেখানে কিন্তু নজরে রইলেন দীপশিতা এবং তিনি রীতিমতো দাপটের সঙ্গে চলাফেরা করলেন। কোথাও কিন্তু মানে সিপিএম কে দেখা যাচ্ছে না এই কথাটা বলা যাবে না, কিন্তু এই যে দীপশিতা তার যিনি প্রতিপক্ষ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি ছেড়ে কথা বললেন? কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বললেন? তবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এদিন সকাল থেকে ভীষণ মানে একটা ভীষণ কুল মেজাজে দেখা গিয়েছে। উনি বুথে বুথে ঘুরেছেন, পরিচালনা করেছেন, বরাবরই একটা থ্রেড বলে মনেই করছেন না, এটা বারবার বুঝিয়ে দিয়েছেন। মানে এমন একটা বক্তব্য রাখলেন, তিনি বললেন যে দীপশিতার কি অত বড় মন আছে যে আমাকে ভোট দেবে, মানে হেয়ালি করেই বললেন, কিন্তু তাকে এবং তিনি বুঝিয়ে দিলেন যে তার কাছে এই ব্যাপারটা কোনো ম্যাটার করছে না, তার কাছে দীপশিতা কোনো ফ্যাক্টরই নয়, এবং তার কিন্তু লড়াইটা প্রাক্তন জামাইয়ের সঙ্গেও বটে। তো সেক্ষেত্রে আমরা দেখলাম যে ভোটের আগে যেভাবে প্রাক্তন জামাই প্রাক্তন শ্বশুরের একটা ব্যাপার ছিল, কিন্তু ভোটের দিনকে আমরা সেইভাবে কিন্তু আমরা সেই ব্যাপারটা দেখতে পেলাম না। এখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সকাল থেকে বারবার কেন্দ্রীয় বাহিনীর দিকেই উল্টে বেশি অভিযোগ করছিলেন, কারণ আমরা দেখেছি সকাল থেকে কেন্দ্রীয় বাহিনীর কয়েকটি মানে একটা একদমই জওয়ান ঢুকতে দেননি, কিছু বিক্ষিপ্ত অভিযোগও উঠেছে। আইডি কার্ড দেখিয়ে তাকে ঢুকতে একদম ভীষণ সব রাজিয়ে পড়েছে সেন্ট্রাল ফোর্সেরই উপরে, বোঝাচ্ছেন যে না আমি প্রার্থী, মানে বোঝাতে হয়েছে। হ্যাঁ, এটা আবার শতাব্দীর ক্ষেত্রেও দেখেছিলাম আগের ভোটে, যে শতাব্দী প্রার্থীকে চিনতেই পারছে না কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, তাকেও বোঝাতে হচ্ছে যে আমি প্রার্থী ভাই, আমাকে ঢুকতে দাও। কিন্তু ওই বিজেপি ছলচাতুরই দেখছে যে কিভাবে ভোট করাচ্ছে, সেই বিষয়টা এই সব তো হয়েছে। সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে কয়েকটা বিক্ষিপ্ত অভিযোগ উঠেছে, শ্লীলতাহানির অভিযোগ উঠেছে, কোথাও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে নির্বাচন কমিশন আজকেই সরিয়ে দিয়েছে উলুবেড়িয়ায়। তো ও আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মোটামুটি সেন্ট্রাল ফোর্সকে নিয়ে যাবতীয় যা যা মন্তব্য তিনি রেখেছেন সিপিএম এর বিরুদ্ধে বা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে, সেই অর্থে তাকে কারণ তিনি নিজেকেই মানে ফ্যাক্টর মনে করছেন না, তার কাছে তার জয়টা নিশ্চিত বলেই তিনি একদম বিষয়টা এরকমই। তাই জন্যই ভোটের দিনে দাঁড়িয়ে এতটা মন উজাড় করে কথা বললেন যে ওর কি এত বড় মন রয়েছে যে আমাকে ভোট দিতে পারবে। তো মানে হেভিওয়েট প্রার্থীদের নিয়ে আমরা আলোচনা করলাম, কিন্তু শর্মিষ্ঠাদি মানে এই ছবি আমি জানা নেই যে অন্য কোথাও দেখা যায় কিনা যে একজন ভোটারের আঙুল কেটে দেওয়া হয়েছে। সত্যি তাই, মানে এটা কিন্তু আজকের দিনের একটা যেখানে এত কেন্দ্রীয় বাহিনী, যেখানে তারা আশ্বস্ত করছেন, ভোট শুরু হওয়ার এতদিন আগে তারা চলে আসছেন, রুট মার্চ করছেন, ভোটারদেরকে আশ্বস্ত করছেন আপনারা আসুন ভোট দিন, যেখানে আমরা মানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে প্রত্যেককে বলতে শুনেছি যে সে বাংলায় কিন্তু শান্তিপূর্ণ নির্বাচন হবে, এবং বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সভা মঞ্চে গিয়ে কিন্তু তিনি এই কথাটা বারংবার নিজের কর্মীদের বুঝিয়ে এসেছেন যে কোনো রকম অশান্তি কিন্তু তিনি বরদাস্ত করবেন না। সেখানে দাঁড়িয়েও এই স্বরূপনগরের এই যে ঘটনাটা, এবং সবথেকে বড় কথা যে যার আঙুল কাটা হয়েছে সাধারণ একজন ভোটার, তিনি কোন দলের কোট আনকোট কর্মী নন, হতে পারে কোন দলের সমর্থক, হতে পারে সেই অনুমান থেকে যে তাকেই ভোট দিচ্ছে, সেই অনুমান থেকে কিন্তু একজন ভোটারের আঙুল কেটে নেওয়ার ঘটনা ঘটেছে। চিত্র দেখেছিলাম প্রথম দফা নির্বাচনে যে প্রতীকের পাশে গন্ধ মাখিয়ে দেওয়া হচ্ছে যাতে আঙুল শুকে বোঝা যায় যে তিনি কোন দলে ভোট দিচ্ছেন। এটাও একটা বিশাল বিষয়, মানে কত ইনোভেটিভ চিন্তা ভাবনা এটা, যে সেন্ট লাগিয়ে দেওয়া হচ্ছে প্রতীকের পাশে, যে আঙুলই কেটে ফেলে দেওয়া হলো ভোটারের, যিনি নাকি তার নাগরিক হিসেবে তার অধিকার প্রয়োগ করতে গিয়েছেন, তার আঙুল কেটে দেওয়া হলো এবং রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরতে হলো তাকে। আর রাজনৈতিক কর্মীদের উপর আঘাতের কথা তো মানে আঘাতের খবর বারবার এসেছে, বুথ জ্যাম, ছাপ্পা ভোট, এজেন্ট বসতে না দেওয়া, সাধারণত যা যা অভিযোগ উঠে থাকে বাংলার বঙ্গচিত্রের ভোটে, সেগুলো সবই আজকে সারা দিন ধরে টুকরো করে খবর আমরা। শান্তনু ঠাকুরের কথা তো আমরা বাদ দিতে পারি না, শান্তনু ঠাকুরও একজন হেভিওয়েট প্রার্থী, তিনি কেন্দ্রীয় মন্ত্রী, তার কেন্দ্রে আজকে ভোট ছিল এবং তার কেন্দ্রে দেখা গিয়েছে যে বিজেপি সমর্থককে, বিজেপি কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে এবং বিকেলবেলা তিনি দেখাও করতে গিয়েছেন তাদের সঙ্গে।
সুতরাং মানে সেখানেও সেই রাজনৈতিক দলের কর্মীদের উপর আঘাত। আর হাওড়ায় তো কাল রাত থেকে গন্ডগোল শুরু হয়েছে। হাওড়ায় তো কাল রাত থেকে মানে বোমার শব্দ শোনা যাচ্ছে। হাওড়াও বরাবরই একটা পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠছে বারংবার, মানে কালকে রাত থেকে হাওড়া একদম উত্তপ্ত এবং এই অদ্ভুত ভাবে মানে তাতে ভোটাররা ভোট দেবেন কি করে যদি রাত থেকে বাড়ির পাশে যদি এরকম বোমা গুলির শব্দ সারাক্ষণ শুনতে পাওয়া যায়, তারপরে সেখানে ভোট কি করে দেবেন স্বাভাবিক। মানে হাওড়া কালকে রাত থেকেই আমরা দেখতে পেয়েছি। সকালবেলায় আমরা দেখলাম যে লিলুয়া ওই এলাকার মানুষজন ভোট দিতে গিয়েছিলেন, সেখানে বুথের বাইরে নাকি এমন বোমার শব্দ আর গুলির শব্দ শোনা গেল যে ভোটাররা মানে প্রাণে বাঁচার জন্য ছুটে পালাচ্ছেন, এরকম ছবি দেখা গেল। আর তারপর তো এরপর হাওড়াতে আমরা আজকে সকালে আর একটা হালকা এই কথাটা বলতেই হয় যে আজকের দিনেও ভোটের দিনে দাঁড়িয়েও শাসক দলের দুই নেতার যে একটা অন্তর্কলহ রয়েছে তার কিন্তু একটা হালকা আজ এদিনও পাওয়া গেল প্রসূন এবং অরূপের মধ্যে। নাম না করে কিন্তু দুজনকে বিঁধলেন এবং অরূপ বললেন যে বেসুরো গান কি কানে শুনতে ভালো লাগে, তাই গান সুরে গাইলেই ভালো। খুবই উল্লেখযোগ্য এবং খুবই একটা মানে সিগনিফিকেন্ট কথা, যার কাছে বার্তা পৌঁছানোর সেটা পৌঁছে গেছে। হ্যাঁ, আর হাওড়া কেন্দ্রের কথা বলতেই কিন্তু মনে পড়লো শর্মিষ্ঠা দি, আজকে মুখ্যমন্ত্রীর ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুন, তিনি ভোটই দিতে পারলেন না। একদম এটা একটা মানে মুখ্যমন্ত্রীর ভাই, রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাই, তিনি ভোট দিতে পারলেন না, তিনি তার সাংবিধানিক অধিকারটাই প্রয়োগ করতে পারলেন না এবং তিনি সেটা নিজে বলছেন। এবং তিনি যখন মানে ভোট কেন্দ্রে গেলেন তখন দেখলেন যে তার নামের পাশে লেখা আছে ডিলিটেড, তার নামটাই তালিকা থেকে বাদ চলে গেছে। শুধু দিতে পারলেন না, তার নামটাই নেই। এবং তিনি রীতিমতো সংবাদ মাধ্যমের কাছে আক্ষেপ করে বলছেন যে কেন আমি আমার ভোটাধিকার প্রয়োগ করতে পারলাম না। এটাতে তিনি কার্যত মানে মর্মাহত। সেই বাবুন বন্দ্যোপাধ্যায়ের কথা হচ্ছে, একদম যেখানে দলের এজেন্টকে বুথে বসতে না দেওয়ার অভিযোগ নিয়ে এত শোরগোল পড়ে যাচ্ছে, সেখানে নিজের ভাই ভোট দিতে পারলেন না। এখনো পর্যন্ত কিন্তু মুখ্যমন্ত্রী সেই অর্থে কোনো প্রতিক্রিয়া আমরা পাইনি। মনে করিয়ে দেওয়া দরকার, সবাই জানেন যে কিভাবে ভোটের আগে মানে তৃণমূলের সঙ্গে একটা হালকা রাগ অভিমানের পরিস্থিতি তৈরি হয়েছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে নিজের ভাইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন। রাজনৈতিক বিশ্লেষকরা সেখানে তনিষ্ঠা একে একে দুই করতে পারে, কিন্তু সেটা আমাদের কাজ নয় একদমই। সেই বিষয়টা নরম করেছেন এবং তিনি যে নির্দল হিসেবে দাঁড়াবেন ইত্যাদি বলেছিলেন, সেগুলো করেননি। পরে মানে প্রসূনের বিরুদ্ধে মুখ খুলেছিলেন, কিন্তু পরে প্রসূনের সঙ্গে এক ফ্রেমে তাকে দেখা গেছে, তিনি গিয়েছেন। এইসব তো আমরা দেখেইছি আর কি। মানে এগুলো হলো ভোটের খণ্ডচিত্র আর কি, যে শুধুমাত্র গন্ডগোল নয়, আরো অনেক বিক্ষিপ্ত ছবি, অভিমান ভাঙানো, বিক্ষিপ্ত ছবি আজ সারাদিন ধরে দেখা গেল। এবং তারপরেও যে ভোট পার্সেন্টেজ আমরা দেখতে পাচ্ছি, ভোট পার্সেন্টেজের আগের একটা কথা বলে দিই, সেটা এইবারের আজকের দফার ভোটের একটা খুবই ভালো চিত্র। সেটা হচ্ছে আমডাঙ্গাটা আমরা ভুলে যেতে পারি না। গত কয়েক বছরে আমডাঙ্গার লোকরা কিন্তু ভোট দিতে যেতে পারতোই না বাড়ির বাইরে, গত 10 বছর ধরে তারা কেন্দ্রীয় বাহিনী এবং পঞ্চায়েত অদ্ভুতভাবে এই পঞ্চায়েত ভোট গেছে, সেই পঞ্চায়েত ভোটেও তারা বাড়ির বিদ্রোহ মহিলারা প্রকাশ্যে সংবাদ মাধ্যমের সামনে এসে মুখ খুলে বলতে পারছে। একজন মহিলা তো টিভি9 বাংলাকে জানালেন যে আমরা শাক পাতা খাওয়া মানুষজন, আমরা কেন শুধু অন্য লোকের মার খেতে যাব, আমরা তো শুধু ভোট দিতে যাব। আমার ছেলেকে মারা হয়েছে, মারধর করা হয়েছে, আমি ভোট দিতে যেতাম না। কিন্তু মানে এটা খুব আমাদের জন্য খুব গর্বের বিষয় যে টিভি9 বাংলার সংবাদ মাধ্যমের উপস্থিতিতে তারা ভোট দিতে আসতে পেরেছেন এবং প্রত্যেকের মুখে আমরা সেই গ্রামের প্রত্যেকের মুখে মহিলাদের আমরা হাসি দেখতে পাচ্ছি এবং তারা লাইন দিয়ে দাঁড়িয়ে আগের বিভিন্ন অভিযোগ করছেন। তার পাশাপাশি আমাদেরকে কিন্তু ধন্যবাদ জানাচ্ছেন যে আপনারা ছিলেন বলে আমরা আজকে আমাদের মানে সাংবিধানিক অধিকারটাকে আমরা আজকে প্রয়োগ করতে পারছি। তাদের কি অভিযোগ সেগুলো পরের কথা, কিন্তু ভোট দিতে পারলেন, তাদের নাগরিক অধিকার প্রয়োগ করতে পারলেন 10 বছর পর। এটা কিন্তু সত্যি একটা বড় ঘটনা আজকে, মানে পঞ্চম দফা, এটা একটা অবশ্যই একটা উল্লেখযোগ্য ঘটনা। এই প্রথম এবারে লাইন দিয়ে দাঁড়িয়ে ভোট দিচ্ছি 10 বছর পর। 10 বছর পর ভোট দিচ্ছি? হ্যাঁ, এইরকম লাইনে দাঁড়িয়ে। তাও এখানে এরকমই হয়, এই ভোট তাও দিতে পারছি, পঞ্চায়েত ভোট তো দেয়াই হয় না। এরকম ভোট কি কাম্য? হ্যাঁ, এখানে এটাই হয়, 10 বছর ধরে এটাই হয়ে আসছে। সকাল থেকে ভয়তে বেরোতে পারিনি ভোট দিতে, যে ভোট দিতে আসলে ভোট দিতে দিচ্ছে না, তাড়িয়ে দিচ্ছে। ভোট এমনকি ভোট নিজেরা দিয়ে নেয়, ভোট দিতে পারি না, আই কার্ড কেড়ে নেয়। ভালো লাগছে, ভোট দিতে এসছি, খুব ভালোই লাগছে।
তোমাদের জন্য ভালোভাবে আমরা ভোট দিতে এসেছি। আমাদের বাড়ি থেকে বার হতে দিচ্ছে না। আমারই একটা বাড়ির ছেলে আসলো, বাড়ি রাস্তায় গিয়ে আটকে মারলো, মেরে মার খেয়ে বাড়ি গেছে। তাই আমাদের আবার ভয়, আর আজ যাবো না। পঞ্চায়েত ভোটে বোমের আজ কাঁচা মাথা আমরা শাক ভাত খেয়ে মানুষের কাছে মারধর খেতে আসবো, পরের হাতের মার খাওয়াটা ঠিক কি, ওই জন্য আমরা কেউ বাইরে বেরিয়ে। আসার সময় একটা ছেলেরা বলছিল, মানে এখানেরই এখন নেতা পঞ্চায়েতের, বলছে পুলিশ থাকবে বাইরে, কতক্ষণ থাকবে তারপর দেখে নেব। ভালো লাগছে, তখন ভয়েতে আমরা আসতে পারছিলাম না, পুরুষরা আসতে পারছে না, আমরা আসবো কী করে? আর কি ছিলাম, আসতে পারিনি বলে আপনারা গেলেন, ওই জন্য আসতে পেরেছি। এবং আমরা শেষ পাওয়া যে তথ্য, সেখানে আমরা যেটা জানতে পারছি যে বনগাঁয় ভোট পড়েছে 75.73%, ব্যারাকপুরে ভোট পড়েছে 68.84%, হাওড়ায় ভোট পড়েছে 68.84%, অর্থাৎ ব্যারাকপুর আর হাওড়ায় একই রকম ভোট পড়েছে। উলুবেড়িয়ায় ভোট পড়েছে 74.50%, শ্রীরামপুরে 71.18%, হুগলিতে 74.17% আর আরামবাগে 76.90%। এবং মোটামুটিভাবে পঞ্চম দফায় গড়ে ভোট পড়েছে 73%। সব থেকে বেশি ভোট আমরা যদি আরামবাগে কিন্তু টুকটাক করে অভিযোগও উঠেছে, বেশ কিছু। হ্যাঁ, উঠেছে, কিন্তু তার ভোটের হার বেশি আরামবাগে, 76%, প্রায় 77% ভোট পড়েছে আরামবাগে। এবং এই ভোটের ফলাফল 4 জুনের দিকে আমরা তাকিয়ে আছি। এই 7টি কেন্দ্রের এই হেভিওয়েট প্রার্থীদের ভাগ্য নির্ধারণ সেদিনই হবে। আজকে আর এরপর সামনে তো আমরা জানি যে আরও 2 দফা ভোট বাকি আছে, এবং দক্ষিণবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র, কলকাতা, মেদিনীপুরের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে এখনও ভোট বাকি আছে। সেই বিষয়ে আমরা আগামী দিনে আলোচনা করব। আজ আমাদের ভোট আলাপ এ পর্যন্তই। আপনাদের এই আলোচনা ভালো লেগে থাকলে আপনারা লাইক করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর আপনাদের মতামত জানান কমেন্ট বক্সে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।